এখন কথা হলো যে আমাদের এই আলুর সবচেয়ে ক্ষতিকর মারাত্মক এই লেট ব্লাইট রোগ বা নাভি দশা বা অনেকে বলে মরক, এই রোগগুলো দমনের জন্য আমরা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারি। তো সেক্ষেত্রে আমি একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে কোনো ফসলে যে কোনো রোগ দমনের আগে আপনি প্রতিকারের চেয়ে আগে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবেন, যাকে আমরা এক নামে চিনি লেট ব্লাইট। তো এই রোগটি যদি আপনি দেখেন গাছ রোপণ হওয়ার অর্থাৎ আলু রোপণ করার কিছুদিন পরে যখন আলু গাছটা 10 থেকে 12 দিন হয়, তখন আলুর কাণ্ড থেকে শুরু করে পাতা পর্যন্ত এই রোগটা আক্রমণ দেখা যায়। এর অন্যতম গুরুত্বপূর্ণ একটা ব্যাখ্যা রয়েছে, বৈশিষ্ট্য এই সিস্টেমিক প্লাস কন্টাক্ট জাতীয় ফাঙ্গিসাইডের। সেটা হচ্ছে আপনার ফসল রোগ হয়ে গেছে, এই রোগ হওয়ার পরও আপনার এই সিস্টেমিক প্লাস কন্টাক্ট জাতীয় যে ফাঙ্গিসাইড গুলো আপনি স্প্রে করবেন, এগুলো দমন করতে সহায়তা করে। সেক্ষেত্রে আপনি ম্যানকোজেব প্লাস মেটালক্সিল, এই ম্যানকোজেব অর্থাৎ একটি স্পর্শক কন্টাক্ট জাতীয় ফাঙ্গিসাইড। কারণ এই কন্টাক্ট জাতীয় ফাঙ্গিসাইড গুলো কি হয়, যখন আপনি স্প্রে করবেন তখন পাতার উপর একটা লেয়ার তৈরি করে, অর্থাৎ একটা আবরণ সৃষ্টি করে। দেখেন, তো সেই প্রেক্ষাপটে যখন আপনি কন্টাক্ট জাতীয় ফাঙ্গিসাইডটা আপনি স্প্রে করবেন বা এই ম্যানকোজেব স্পর্শক জাতীয় ফাঙ্গিসাইডটি আপনি স্প্রে করবেন, তো এই পাতার উপর বা কাণ্ডের উপর বা গিটের উপর বা ফসলের যে কোনো অংশে এই একটা প্রলেপ সৃষ্টি করবে। কাজ হচ্ছে আপনি যখন আপনার গাছে বা ফসল জাতীয় যে কোনো ফসল স্প্রে করবেন, যে কোনো একটি জায়গায় যদি আপনার এই সিস্টেমিক জাতীয় ফাঙ্গিসাইড স্প্রে করেন, তো সমস্ত গাছে আপনার প্রবাহিত আকারে ছড়িয়ে দিবে। অর্থাৎ যদি আপনি পাতা স্প্রে করেন, তো পাতার মাধ্যমে সমস্ত পাতায় ছড়িয়ে দিবে বা কোনো গিটে বা কোনো ফলে বা অভ্যন্তরীণ কোনো অংশে এই ছড়াতে সহায়তা করবে। আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর আপনাদের সামনে আমি অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ মেহেদী হাসান। তো আপনারা হয়তো বুঝতে পারছেন আমি একটি আলু ক্ষেতে অবস্থান করতেছি। তো এই আলু ক্ষেত সাথী ফসল হিসেবে চাষ করা হয়েছে। আপনারা সকলে জানেন যে সাভার থানা অর্থাৎ নওগাঁ জেলা আম বাগানের জন্য অনেক বিখ্যাত। এই এলাকার বা এই অঞ্চলের আমগুলো অনেক সুস্বাদু, মাটির সাথে সংমিশ্রণীয় এবং মাটির সাথে খাপ খাইয়ে নিয়ে এই আমগুলো অনেক লাভজনকভাবে চাষিরা চাষ করতে পারে। তো সেক্ষেত্রে যে গাছগুলো আমরা দেখতেছি আম বাগানের এই মেন হাইটের থেকে একটু আলটা হাইটে চাষাবাদ করা হয়। এই গাছগুলো চাষাবাদ করতে গিয়ে আমরা কিছু প্রতি জায়গায় পেয়ে যাই 2 থেকে 3 বছর। এই জায়গাগুলো আমরা কিছু সাথী ফসল হিসেবে চাষ করতে পারি ফসল। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আলু চাষ করা হয়েছে রবি মৌসুমে। তো এই রবি মৌসুমকে উপলব্ধি করে আমরা বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ করি। তো এই ফসলগুলো চাষাবাদ করতে গিয়ে আমাদের বিভিন্ন ধরনের রোগ বালাই হয়ে থাকে। তো আজকে আমি আপনাদের সামনে একটি অতি গুরুত্বপূর্ণ ফসলের রোগ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আলুর লেট ব্লাইট, আবার অনেকে বলে নাভি দশা, আবার কেউ বলে মরক। তো সে সম্পর্কে আমি একটি সুষ্ঠু তথ্য আপনাদের সামনে আলোচনা করব। আশা করি আপনাদের এই তথ্যটা উপকারে আসবে। তো আপনারা এই ভিডিওটা দেখলে আপনারা উপকৃত হবেন। তো আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আলু রোপণের পর থেকে আলু হারভেস্ট করার আগ পর্যন্ত আমরা স্প্রে শিডিউল, কয়টি স্প্রে দিতে হবে এবং কোন কোন স্প্রে কোন সময় দেওয়া লাগবে এবং কিভাবে দেওয়া লাগবে সে সম্পর্কে একটি সুন্দর তথ্য দেব। এবং বর্তমান সময়ে এই অতিরিক্ত শীতের প্রভাবে কি ধরনের রোগ হতে পারে এবং কি আপনার ছত্রাকনাশক স্প্রে করব, কি ধরনের রোগ হতে পারে সে সম্পর্কে একটা তথ্য দেব। তো বর্তমানে আমরা অবস্থান করতেছি একটি আলু খেতে। এই সময়তে দেখা যায় যে ডিসেম্বরের শেষ পর্যায়ে বেশ ঘন কুয়াশা আবির্ভাব ঘটে। তো এই সময়তে একটি রোগ আমাদের আলু খেতে যে দেখা যায় সেটা হচ্ছে আলু লেট ব্লাইট, বা অনেকে বলে মরক, আবার অনেকে বলে হচ্ছে আপনার নাভি দশা। তো এই রোগটি সম্পর্কে একটু তথ্য দেব, বুঝবেন আপনারা এই রোগটি হয়েছে, এবং সাথে আমরা স্প্রে সম্পর্কে কিছু তথ্য দেব। কোন সময় কোন স্প্রেটি আপনি করলে আপনার এই ফসলের এই রোগগুলো থেকে আপনি উপকৃত হবে, ফসলটি সুন্দরভাবে হারভেস্ট করতে পারবেন। তো প্রথমে যায় আলু লেট ব্লাইট, আবার অনেকে বলে নাভি দশা, আবার অনেকে বলে মরক রোগ, যাকে আমরা এক নামে চিনি লেট ব্লাইট। তো এই রোগটি যদি আপনি দেখেন গাছ রোপণ হওয়ার অর্থাৎ আলু রোপণ করার কিছুদিন পরে যখন আলু গাছটা 10 থেকে 12 দিন হয়, তখন আলুর কাণ্ড থেকে শুরু করে পাতা পর্যন্ত এই রোগটা আক্রমণ দেখা যায়। যখন আপনার এই রোগটা পাতায় যখন আক্রমণ করবে, তখন দেখবেন যে আলুর কাণ্ডে অর্থাৎ যে গিটগুলো রয়েছে এই গিটগুলোতে একটা বাদামি আকৃতি, অ্যাশ ধরনের আকৃতি ধারণ করবে। এরপরে যে আকৃতি যাবে সেটা হচ্ছে আপনার গাছের কাণ্ড থেকে যখন পাতায় আবির্ভাব ঘটবে, তখন পাতায় আপনার ছোট ছোট বাদামি কালো হবে, কালো হয়ে বাদামি হয়ে এক পর্যায়ে যখন এই রোগটা ব্যাপক আকৃতি ধারণ করবে, যখন পর্যাপ্ত পরিমাণ সূর্য আলো পাবে না, তখন এই রোগটার মাঝখান থেকে দেখবেন যে আপনারা যখন ধানের ব্লাস্ট হয়, যে মাঝখানটা কালো হয়ে যায়, বাদামি হয়ে যায়, 2 সাইড হলুদ হয়ে যায়, ওইরকম আকৃতি ধারণ করবে। এর অন্যতম কারণ এই রোগটা যখন হবে, ওই উদ্ভিদ বা ওই পাতাটা পর্যাপ্ত পরিমাণ সূর্য আলোক পাবে না। আর সূর্য আলোক যদি না পায়, পর্যাপ্ত পরিমাণ ক্লোরোফিলের অভাবে খাদ্য উৎপাদন করতে পারবে না। আর খাদ্য উৎপাদন যদি না করতে পারে, তো এই গাছটা হলুদ হয়ে যাবে, আবার কখনো দেখা যায় কালো হয়ে যায়। তো যার কারণে এই রোগটা যদি হয়, পাতাটা যখন তার সবুজ অংশ হারিয়ে ফেলে, তখন এই রোগগুলো
এভাবে প্রকাশিত হয়, অর্থাৎ বাদামি আকৃতি হয়, আবার কখনো কালো হয়ে যায়, আবার কখনো দেখা যায় মাঝখান থেকে হলুদ হয়ে গেছে। তো এভাবে চিনবেন আপনি এই লেড ব্লাইট রোগের লক্ষণ। এখন কথা হলো যে আমাদের এই আলুর সবচেয়ে ক্ষতিকর মারাত্মক এই লেড ব্লাইট রোগ বা নাভি দশা বা অনেকে বলে মড়ক, এই রোগগুলো দমনের জন্য আমরা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারি। তো সেক্ষেত্রে আমি একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে কোনো ফসলে যে কোনো রোগ দমনের আগে আপনি প্রতিকারের চেয়ে আগে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবেন। কারণ দেখেন আপনার রোগ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি 100% দমন করতে নাও পারেন। তো আপনি যদি এই রোগটি হওয়ার আগে রোগটি দমনের ব্যবস্থা গ্রহণ করেন, তো সেক্ষেত্রে আপনি 99% এই রোগটি দমন করতে পারবেন, এটা আশা করা যায়। তো আমরা দেখেন যে আমাদের এই ফসলের গ্রোথটা খুব সুন্দর আছে, আমরা এই সময়তে এসে আমরা স্প্রেটা দিব। এখন বর্তমানে আমরা কি স্প্রে দিব? আরেকটা কথা, যে আমরা যদি আলু পরিপক্ক অর্থাৎ বীজ আকারে হারভেস্ট করতে যাই, সেক্ষেত্রে আমাদের আলুটা হারভেস্ট করা লাগে ঠিক 80 থেকে 85 দিনে। আর যদি আমরা বাজারজাতকরণ করার জন্য অতিরিক্ত লাভের আশায় যদি আমরা হারভেস্ট করি, সেক্ষেত্রে আমরা আলুটা হারভেস্ট করি ঠিক 60 থেকে 70 দিনের মধ্যে। তো সেক্ষেত্রে আমরা স্প্রে শিডিউলটাও কম বেশি হবে। যদি আমরা বীজ আকারে হারভেস্ট করি, সেক্ষেত্রে আমাদের 3 থেকে 4টি অর্থাৎ 4টে হার আমাদের স্প্রে দেওয়া লাগে। আর যদি আমাদের দেওয়া লাগে হচ্ছে আপনার হারভেস্ট বাণিজ্যিকভাবে লাভজনকভাবে আমরা ফসলটা বিক্রি করার জন্য বা বাজারজাতকরণ করার জন্য যদি আমরা এই আলুটা হারভেস্ট করি, সেক্ষেত্রে আমাদের 3টি স্প্রে দিলে আমাদের হয়ে যায়। তো এই স্প্রেগুলো দেওয়ার ক্ষেত্রেও আমাদের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে, যেগুলো আমরা এখন বর্তমানে আলোচনা করব। তো প্রথমে যাই, যে আলোচনাটা সেটা হচ্ছে বর্তমানে দেখেন এখন কোনো রোগ নেই। তো প্রথমে আমরা যে স্প্রেটা করব সেটা হচ্ছে ম্যানকোজেব, অর্থাৎ কন্ট্রাক্ট জাতীয় কিছু ফাঙ্গিসাইড। এই কন্ট্রাক্ট জাতীয় কিছু ফাঙ্গিসাইড স্প্রে করার অন্যতম কারণ সাথে আমরা দেবো যে সালফার। তো এই সালফার বা কন্ট্রাক্ট জাতীয় কিছু ফাঙ্গিসাইড অর্থাৎ ম্যানকোজেব কেন আমরা দেবো, এটা তো আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা। কারণ এই ম্যানকোজেব অর্থাৎ একটি স্পর্শক কন্ট্রাক্ট জাতীয় ফাঙ্গিসাইড। কারণ এই কন্ট্রাক্ট জাতীয় ফাঙ্গিসাইডগুলো কি হয়, যখন আপনি স্প্রে করবেন তখন পাতার উপর একটা লেয়ার তৈরি করে, অর্থাৎ একটা আবরণ সৃষ্টি করে। দেখেন যখন কোনো উদ্ভিদের রোগ হয় অর্থাৎ ভাইরাস, তখন কি হয়, উদ্ভিদের পাতাটা হলুদ করে দেয়। তো সেখানে কোনো প্রকার সূর্য আলো পৌঁছাতে পারে না, আর সূর্য আলো যদি নাও পৌঁছায়, তো সেখানে খাদ্য উৎপাদন করতে পারে না উদ্ভিদটা। ঠিক তেমনই হয়, যদি খাদ্য উৎপাদন করতে না পারে, উদ্ভিদটা পর্যাপ্ত বরং গ্রোথ হয় না। তো সেই প্রেক্ষাপটে যখন আপনি কন্ট্রাক্ট জাতীয় ফাঙ্গিসাইডটা আপনি স্প্রে করবেন, বা এই ম্যানকোজেব স্পর্শক জাতীয় ফাঙ্গিসাইডটি আপনি স্প্রে করবেন, তো এই পাতার উপর বা কাণ্ডের উপর বা গিটের উপর বা ফসলের যে কোনো অংশে এই একটা প্রলেপ সৃষ্টি করবে। তো প্রলেপ যদি আপনি সৃষ্টি করতে পারেন, তো যে বাতাসের মাধ্যমে যে আপনার জীবাণুগুলো ছত্রাকগুলো ছড়িয়ে বেড়ায়, এই ছত্রাকগুলো আপনার আক্রমণ করতে পারবে না। যদিও আপনার স্পর্শ করে, তো সেক্ষেত্রে স্পর্শ করার সাথে সাথে এটি দমন প্রক্রিয়া চলে আসবে। তো সেক্ষেত্রে আপনি এই কন্ট্রাক্ট জাতীয় ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করতে পারেন। সাথে আপনি একটি সালফার দিতে পারেন। এই সালফারের কাজ কি? সালফারটা হচ্ছে আপনার ফসলের নাইট্রোজেন বা ফসফরাস জাতীয় যে পুষ্টি উপাদানগুলো আপনি মাটিতে প্রয়োগ করছেন, এগুলো গ্রহণ করতে সহায়তা করে। আবার যে অতিরিক্ত নাইট্রোজেনের একটা প্রভাব থাকে, অতিরিক্ত নাইট্রোজেন দিলে আপনার কিন্তু গাছের যে কোনো সময় পচন প্রক্রিয়া ধরতে পারে। তো সেক্ষেত্রে এই সালফারটা আপনার অতিরিক্ত নাইট্রোজেনটা বাতাসের মাধ্যমে বের করতে পারে। এছাড়াও এই সালফার উদ্ভিদের পাতা সবুজ রাখে। আর পাতা সবুজ রাখলে আপনারা জানেন যে ক্লোরোপ্লাস্টের মাধ্যমে যে ক্লোরোফিলগুলো রয়েছে, এই ক্লোরোফিলগুলো পর্যাপ্ত পরিমাণ খাদ্য উৎপাদন করতে সহায়তা করে। এছাড়াও রয়েছে আপনার শিকড় বৃদ্ধি করতে সহায়তা করে। এই জন্য আপনি প্রথমে স্প্রে দিবেন আপনার কন্ট্রাক্ট জাতীয় ফাঙ্গিসাইড, অর্থাৎ যে আপনার স্পর্শক জাতীয় যে ম্যানকোজেব গ্রুপের যে ছত্রাকগুলো রয়েছে, এই ছত্রাকগুলো আপনি স্প্রে করবেন। ঠিক 20 থেকে 25 দিন পর আপনি যখন দ্বিতীয় স্প্রে করবেন, দ্বিতীয় স্প্রে করার 32 থেকে 35 দিনের মাঝামাঝি যখন আপনি স্প্রেটা দেবেন, তখন এই সময়তে কি করা লাগবে, আপনাকে এই শুধু কন্ট্রাক্ট জাতীয় ফাঙ্গিসাইডগুলো আপনি স্প্রে করবেন, এখানে কোনো সালফার দিবেন না। কারণ এই সালফার এর কোনো কাজ বর্তমানে নেই। কারণ দেখেন যে আমরা প্রথমেই বললাম যে আপনি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেন। তো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার পদক্ষেপে দ্বিতীয় পদক্ষেপে যদি আপনার রোগটা সামথিং আকার থেকে যায়, তো এই কন্ট্রাক্ট জাতীয় যে ফাঙ্গিসাইডগুলো রয়েছে, এগুলো আপনার সম্পূর্ণ আকারে ধ্বংস করতে সহায়তা করবে। অর্থাৎ 32 থেকে 35 দিনে যখন আপনি দ্বিতীয় স্প্রে দিবেন, ঠিক সেই সময়তে আপনি স্পর্শক অর্থাৎ কন্ট্রাক্ট জাতীয় যে ফাঙ্গিসাইডগুলো রয়েছে ম্যানকোজেব গ্রুপের যে কোনো ছত্রাকনাশক আপনি স্প্রে করবেন। আর এখানে ম্যানকোজেব অর্থাৎ প্রথম স্প্রের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, সেটা হচ্ছে আমরা যখন ফসলের প্রথম স্প্রে দেব যে কোনো ফসলের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কোনো অতি গুরুত্বপূর্ণ বা অতি কঠিন জাতীয় ফাঙ্গিসাইড স্প্রে করব না। কারণ এক্ষেত্রে আমাদের গাছের যে গ্রোথ বা বৃদ্ধি পর্যায়ে কমে যেতে পারে। আর এই বৃদ্ধি পর্যায়ে যদি কমে যায়, সেক্ষেত্রে আমাদের ফলনটা কমে যাবে। এই জন্য আমরা দ্বিতীয় স্প্রের সময় আমরা অবশ্যই শুধু কন্ট্রাক্ট জাতীয় ম্যানকোজেব গ্রুপের যে ফাঙ্গিসাইডগুলো রয়েছে, যে ছত্রাকনাশকগুলো রয়েছে, এগুলো আমরা স্প্রে করব। এক্ষেত্রে আমরা শুধু কন্ট্রাক্ট জাতীয় ফাঙ্গিসাইডগুলো স্প্রে করব। এরপর আসি তৃতীয় স্প্রে। তৃতীয় স্প্রে আপনি ঠিক কখন স্প্রে করবেন? ঠিক 10 থেকে 12 দিন, অর্থাৎ
45 থেকে 50 দিন মধ্যবর্তী সময়ে যদি আপনার এই ফসলের রোগ আক্রান্ত হয়, তখনই আপনি এটি স্প্রে করতে পারেন। তো সেক্ষেত্রে এক্ষেত্রে স্প্রের করা একটু শিডিউলটা পরিবর্তন হবে, কারণ একটু আগে বললাম যে আমরা যদি কঠিনতর কোনো ফাঙ্গিসাইড স্প্রে করি, তো সেক্ষেত্রে গাছের গ্রোথটা কমে যেতে পারে। তো তৃতীয় স্প্রে করার ক্ষেত্রে আমরা 40 থেকে 45 দিন সময়ে যদি আমরা বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে পারি বা বাজারজাতকরণ করার জন্য যদি আমরা আলুটা হারভেস্ট করতে পারি, তো সেক্ষেত্রে আমাদের গাছের ওই সময়তে যদি আমরা কঠিনতর কোনো ফাঙ্গিসাইড স্প্রে করি, যদি গাছের গ্রোথটাও কমে যায়, সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হয় না। কারণ আমরা ঠিক 10 থেকে 12 দিন পর আমরা আলুটা হারভেস্ট করব। তো সেক্ষেত্রে গাছের যদি গ্রোথটা কমে যায়, আলুটা পরিপক্ক হয়। আলুর গাছ যত বৃদ্ধি পাবে, আলু পরিপক্ক হতে তত সময় লাগবে। তো সেক্ষেত্রে আমরা যদি এই সময়তে এই যে কঠিনতর ফাঙ্গিসাইডগুলো রয়েছে, অর্থাৎ সিস্টেমিক যে ফাঙ্গিসাইডগুলো রয়েছে, সিস্টেমিক জাতীয় যে কোনো ফাঙ্গিসাইড 45 থেকে 50 দিন তৃতীয় স্প্রের সময় আমরা স্প্রে করব। তো এই সময় এই সিস্টেমিক যে ফাঙ্গিসাইডগুলো রয়েছে, এই ফাঙ্গিসাইডগুলো কাজ কি? এই ফাঙ্গিসাইডগুলো কাজ, অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, আপনি যখন আপনার গাছে বা ফসল জাতীয় যে কোনো ফসল স্প্রে করবেন, যে কোনো একটি জায়গায় যদি আপনার এই সিস্টেমিক জাতীয় ফাঙ্গিসাইডগুলো স্প্রে করেন, তো সমস্ত গাছে আপনার প্রবাহিত আকারে ছড়িয়ে দিবে। অর্থাৎ যদি আপনি পাতা স্প্রে করেন, তো পাতার মাধ্যমে সমস্ত পাতায় ছড়িয়ে দিবে, বা কোনো গিটে বা কোনো ফলে বা অভ্যন্তরীণ কোনো অংশে এই ছড়াতে সহায়তা করবে। তো সেক্ষেত্রে সিস্টেমিক জাতীয় যে অর্থাৎ যে সিস্টেমিক জাতীয় যে ফাঙ্গিসাইডগুলো রয়েছে, এক্ষেত্রে আপনি তৃতীয় স্প্রেতে স্প্রে করতে পারেন। এক্ষেত্রে গাছের গ্রোথটা কমে যেতে পারে। তাই আপনি প্রথম বা দ্বিতীয় স্প্রেতে আপনি এই সিস্টেমিক জাতীয় ফাঙ্গিসাইডগুলো স্প্রে করবেন না। আপনি তৃতীয় বা চতুর্থ সময় এই সিস্টেমিক জাতীয় স্প্রেগুলো করবেন, যে আপনার গাছের গ্রোথ কমে গেলেও আপনার এখানে কোনো সমস্যা হবে না। এরপরে আপনি চতুর্থ স্প্রে যাবেন। চতুর্থ স্প্রের সময় আপনি কি ধরনের স্প্রে করতে পারেন? আপনি সিস্টেমিক প্লাস কন্টাক্ট জাতীয় যে ফাঙ্গিসাইডগুলো রয়েছে, এই ফাঙ্গিসাইডগুলোর সংমিশ্রণ আপনি এই ধরনের স্প্রে করতে পারেন। সেক্ষেত্রে রয়েছে আপনার ম্যানকোজেব প্লাস, মেটালক্সিল, ম্যানকোজেব প্লাস, থাইমোসাইক্রাম, এই ধরনের স্প্রেগুলো আপনি যদি করতে পারেন, তো আশা করা যায় আপনার ফসলের যে রোগ হয়ে গেছে, এখন আপনার করণীয় কি? তো সিস্টেমিক প্লাস কন্টাক্ট জাতীয় যে ফাঙ্গিসাইডগুলো রয়েছে, এই স্প্রেগুলো করার সময় আপনারা দেখেন ফসলের আর্লি ব্লাইট বা লেট ব্লাইট বা নাভি ধসা বা মরক, আমরা যাই বলি না কেন, এই রোগগুলো হয়ে গেছে, এগুলো দমন করার জন্য আমাদের কি পদক্ষেপ? তো এইগুলো দমন করার জন্য আমাদের একমাত্র উপলব্ধি হচ্ছে আপনার সিস্টেমিক প্লাস কন্টাক্ট জাতীয় যে ফাঙ্গিসাইডগুলো রয়েছে, এই ফাঙ্গিসাইডগুলো যদি আপনি স্প্রে করেন, আশা করা যায় এই রোগগুলো দমন হয়ে যাবে। কারণ এর অন্যতম গুরুত্বপূর্ণ একটা ব্যাখ্যা রয়েছে, বৈশিষ্ট্য এই সিস্টেমিক প্লাস কন্টাক্ট জাতীয় ফাঙ্গিসাইডের। সেটা হচ্ছে আপনার ফসল রোগ হয়ে গেছে, এই রোগ হওয়ার পরও আপনার এই সিস্টেমিক প্লাস কন্টাক্ট জাতীয় যে ফাঙ্গিসাইডগুলো আপনি স্প্রে করবেন, এগুলো দমন করতে সহায়তা করে। সেক্ষেত্রে আপনি ম্যানকোজেব প্লাস মেটালক্সিল, ম্যানকোজেব প্লাস কার্বনডিজিম, এই গ্রুপের ছত্রাকনাশকগুলো যদি আপনি পরিমিত মাত্রায়, অর্থাৎ প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে আপনি স্প্রে করতে পারেন, ঠিক সকালবেলা, অর্থাৎ যখন আপনার 12টা বা সকাল 8টা থেকে 12টা, বা অর্থাৎ দুপুরে রোদ পড়ে, সূর্য আলো অর্থাৎ সানলাইট পড়ে, এই সময় যদি আপনি স্প্রে করতে পারেন। আর কারণ এই সানলাইট পড়ার অন্যতম একটা কারণ, যদি আপনি ফসলে স্প্রে করেন শীত, এই বর্তমান রবি মৌসুমে কিন্তু শীতের একটা আবির্ভাব খুব ঘটে। তো শীতের মৌসুমে যদি আপনি স্প্রে করেন শীতের সন্ধ্যার সময়, তো শীতের যে আবির্ভাব ঘটে, এই সময় আপনার পাতাটা ধুয়ে যেতে পারে। তো পাতাটা যদি 2-2.5 ঘন্টার মধ্যে ধুয়ে যায়, তো আপনার এই সিস্টেমিক বা কন্টাক্ট বা যে কোনো ছত্রাকনাশক বা কীটনাশক হোক না কেন, আপনার যদি কার্যকর ক্ষমতাটা সময়টা না পায়, সেক্ষেত্রে আমরা স্প্রেটা করে কোনো লাভ হয় না। তো আসি যে স্প্রে শিডিউলটা বললাম, এই স্প্রে শিডিউলটা যদি আপনি নিয়ম অনুসারে অনুসরণ করে আপনার ফসলের রোগ করতে পারেন, আশা করা যায় ভালো একটা গ্রোথ আকারে, ভালো একটা রোগমুক্ত ফসল আপনি উৎপাদন করতে পারবেন। এবং আপনি যদি বীজ আকারে হারভেস্ট করতে চান এই ফসলটা, সেক্ষেত্রে আপনাকে পরবর্তী স্টেপে যদি রোগ হয়, তো সেক্ষেত্রেও আপনি এই সিস্টেমিক প্লাস কন্টাক্ট জাতীয় যে ফাঙ্গিসাইডগুলো রয়েছে, এই সংমিশ্রণ, এই স্প্রেগুলো আপনি করতে পারেন ঠিক 70 থেকে 75 দিনে। তো আশা করা যায় আপনারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।